বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে। আজকে আমরা দেখব প্রথম অধ্যায়ের অঙ্কগুলো। আর প্রথম অধ্যায়ে রয়েছে আমাদের বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার আজকে আমরা শ্রেণী বিন্যাসটা দেখব। বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাসকে আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার, আমরা আজকে বাস্তব সংখ্যার যে শ্রেণীবিন্যাসটা দেখব তার মধ্যে প্রথমে যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে বাস্তব সংখ্যাটাকে আমরা কাকে বাস্তব সংখ্যা বলবো। দেখো আসলে তোমাদের তৃতীয় পৃষ্ঠাতে কিন্তু একটা চার্ট রয়েছে, দেখতে পাবা তোমরা। প্রথমে লেখা আছে বাস্তব সংখ্যা। তাহলে আমি একটু লিখি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে ইংরেজিতে বলা হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার রিয়েল নাম্বার। এখন এই বাস্তব সংখ্যার যে ক্লাসিফিকেশন, এই বাস্তব সংখ্যাটা কিন্তু দুইটা ভাগে বিভক্ত। প্রথম আমরা যদি দেখি বাস্তব সংখ্যাকে কিন্তু দুইটা অংশে বিভক্ত করা হয়েছে। প্রথমটা হচ্ছে আমরা যদি দেখবা ওখানে লেখা আছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। তারপরেরটাতে রয়েছে আবার হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। এখন আমরা এই যে বাস্তব সংখ্যা, তার মানে এখানে তাহলে সংজ্ঞা যদি বলি তাহলে বাস্তব সংখ্যার সংজ্ঞাটা কি হবে? সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে বাস্তব সংখ্যার যে সংখ্যা আমরা বলতে পারি, তাহলে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাকে আমরা কিন্তু বড় হাতে, তাহলে কি দ্বারা এই বাস্তব সংখ্যাকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রিয়েল নাম্বার যেহেতু, তাহলে বড় হাতের বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখন তাহলে মূলদ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? তাহলে মূলদ সংখ্যাকে আবার আমাদের কিউ দ্বারা প্রকাশ করা হয় এবং অমূলদ সংখ্যাকে, তাহলে মূলদ সংখ্যাকে কিউ দ্বারা, অমূলদ সংখ্যাকে আমাদের কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি দেখি তাহলে আমরা দেখে নিলাম সেক্ষেত্রে বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার সংজ্ঞাটা কি? বাস্তব সংখ্যার সংজ্ঞা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যা। সকল মূলদ সংখ্যা, তাহলে আমরা বলতেছি সকল মূলদ সংখ্যা, সকল মূলদ সংখ্যা ও অমূলদ, সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে কি বাস্তব সংখ্যা বলে। সংখ্যা বলে। তাহলে এই বাস্তব সংখ্যাকে আমরা কাকে বলে দেখে নিলাম। তাহলে সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়, যাকে আমরা বড় হাতের আর দ্বারা প্রকাশ করি। এবং এই বাস্তব সংখ্যা যেহেতু মূলদ, তাহলে মূলদ সংখ্যাকে আবার কিউ দ্বারা প্রকাশ করা হয় এবং অমূলদ সংখ্যাকে আমাদের কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটু দেখে নিলাম। এখন আসি বাস্তব সংখ্যার, আমরা কিন্তু দুইটা যে ভাগে বিভক্ত সেটা একটু দেখে নিলাম। এরপরে আমরা যদি একটু দেখি স্বাভাবিক সংখ্যা, আমরা কাকে স্বাভাবিক সংখ্যা বলবো। আসলে স্বাভাবিক সংখ্যাটা কি? তাহলে বাস্তব সংখ্যা আমরা দেখে নিলাম কি দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যা যে দুইটা অংশে বিভক্ত, মূলদ এবং অমূলদ, সেটাও কিন্তু আমরা একটু দেখে নিলাম। এখন মূলদ এবং অমূলদটাই কিন্তু এই অধ্যায়ের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমাদের নতুন ধরতে গেলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। আমরা কিন্তু এই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার যে কি সংখ্যাগুলো থাকলে কাকে আমরা মূলদ বলবো, কাকে আমরা অমূলদ বলবো, সেটা কিন্তু আমরা পরে বিস্তারিত দেখব। তো তার আগে আমরা একটু আলোচনা করব স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে লেখা আছে, দেখো, ন্যাচারাল নাম্বার। তাহলে নাম্বার 2 যদি দেখি তাহলে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যার ইংরেজিতে বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, এই ন্যাচারাল নাম্বার ইংরেজিতে। তাহলে স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? তাহলে বলা হচ্ছে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি ন্যাচারাল নাম্বার, তাহলে একে আমরা কিন্তু বড় হাতের এন দ্বারা প্রকাশ করলে তাকে স্বাভাবিক সংখ্যাকে আমরা তাহলে বড় হাতের এন দ্বারা প্রকাশ করব। আমরা কিন্তু প্রত্যেকটাই দেখলাম। বাস্তব সংখ্যাকে আমরা আর দ্বারা প্রকাশ দেখলাম, মূলদকে আমরা কিন্তু কিউ দ্বারা দেখলাম, তারপর অমূলদকে আমরা কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করে দেখলাম। স্বাভাবিক সংখ্যাকে আবার কি এন দ্বারা প্রকাশ করা হয়, সেটা কিন্তু আমরা এখানে একটু দেখে নিলাম। এখন স্বাভাবিক সংখ্যা আমরা কাকে বলবো? তাহলে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা কেমন? 1 2 3 4, আমরা 2 3 4 এরকম যদি দেখি 5, আবার কোনো সময় যদি আমরা দেখি 6 বা যে কোনো জায়গা থেকে কত 11 12 তত 13 14 এরকম যদি থাকে, তাহলে এইগুলোকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা। তার মানে বোঝানো হচ্ছে, আরেকটা কথা আমরা যদি বলি, তাহলে
এখানে কিন্তু আসলে এগুলোকে কি বলা যায়, ধনাত্মক, কিন্তু ধনাত্মক সংখ্যায় 1 2 3 আমরা যদি দেখি 1 2 3 4 এগুলো কিন্তু ধনাত্মক। তাহলে ধনাত্মক সংখ্যাকে, ধনাত্মক অখণ্ড সংখ্যা, এগুলো ধনাত্মক অখণ্ড সংখ্যা, এগুলোকে কি আমরা তাহলে কি বলতে পারি, ধনাত্মক অখণ্ড সংখ্যাকে বা এই যে যেমন 1 2 3 4 আবার 11 12 13 14 এগুলো যখন ধারাবাহিকভাবে থাকবে তাকে কিন্তু আমরা কি বলবো, স্বাভাবিক সংখ্যা কিন্তু আমরা বলতে পারি। তাহলে ধনাত্মক অখণ্ড সংখ্যা, আমরা আরেকটা কথা বলতে পারি, ধনাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলা হচ্ছে, তাহলে স্বাভাবিক সংখ্যা। আমরা যদি এটা সংজ্ঞা লিখি তাহলে বলতে পারি, আমরা যেহেতু এখানে দেখে নিলাম একটু, এখন আমরা বলতে পারি ধনাত্মক অখণ্ড সংখ্যাকে ধনাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা কি বলতে পারি, স্বাভাবিক সংখ্যা বলতে পারি, স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা কিন্তু বুঝে নিলাম 1 2 3 4 থাকতে পারে, 5 পর্যন্ত হতে পারে, আবার 11 থেকে যে কোনোভাবে আমরা 5 6টা বা 4 5টা যে কোনো কিছু থাকতে পারে। আমরা স্বাভাবিক সংখ্যা নিয়েও কিন্তু আলোচনা করলাম। প্রিয় সেক্ষেত্রে এবার আসে আমরা এখানে একটু পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যাও খুঁজে পাওয়া যাবে। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে আমরা একটু যদি পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করি এখন, তাহলে কিন্তু আমরা আরও এই যে স্বাভাবিক সংখ্যার কিন্তু আমরা বিস্তারিত এই পূর্ণ সংখ্যার মধ্যে পাবো। এখন আমরা তাহলে একটু পূর্ণ সংখ্যা কাকে বলবো এখন সেটাই আমরা একটু দেখি। এবার আমরা আলোচনা করব পূর্ণ সংখ্যা নাম্বার 3, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ইংরেজিতে বলা হচ্ছে, দেখো ওখানে লেখা আছে আমাদের, পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার। পূর্ণ সংখ্যা আমরা যদি লিখি ইন্টিজার, আমাদের ইন্টিজার আমরা দেখে নিলাম পূর্ণ সংখ্যার যে ইংরেজি সেটা হচ্ছে ইন্টিজার। এখন এই পূর্ণ সংখ্যা আমরা কি কাকে বলবো, এখন একটু যদি আমরা সংখ্যা রেখা দেখাই, দেখো তোমাদের যে ওই বাস্তব সংখ্যার যে একটা চার্ট রয়েছে 3য় পৃষ্ঠাতে সম্ভবত, নতুন বইয়ে আমি জানি না, নতুন বই আমার কাছে এখন আমি নিই নাই, তবে পুরাতন বইয়ের দেখবা 3য় পৃষ্ঠাতে একটা বাস্তব সংখ্যার একটা চার্ট রয়েছে। বাস্তব সংখ্যা এরকমভাবে দেখবা, বাস্তব সংখ্যা এখানে বাস্তব সংখ্যা লেখা আছে, তাকে 2টা অংশে বিভক্ত, এরকমভাবে আছে। তো ওখানেও কিন্তু পূর্ণ সংখ্যার যে কয় ধরনের সেটা কিন্তু আবার আলোচনা আছে। তো যাই হোক, এখন পূর্ণ সংখ্যার আমি যদি দেখি তাহলে একে ইন্টিজার নাম্বার বলা হচ্ছে। এখন এই পূর্ণ সংখ্যা কয় ধরনের সেটা আমরা একটা সংখ্যা রেখা থেকে দেখব। দেখো আমি যদি এখানে একটা সংখ্যা রেখা দাগাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা সংখ্যার রেখার মাঝখানে কিন্তু মাঝ বরাবরে কি থাকে, 0। এই দিকে বাম দিকে গেলে কিন্তু বাম দিকে আমরা কি বলি, ঋণাত্মক। তাহলে বাম দিকে যখন যাবে তখন আমরা কি লিখতে পারি, -1 -2 -3, আরও কিন্তু অসংখ্য হবে, শেষ নয়। এখন 0, তারপরে কি এই দিকে যদি আমরা ডান দিকে যাই তাহলে কি হবে, 1 2 3 4 এরকমভাবে ডান দিকে চলতেই থাকবে। এই যে আরও দেওয়া আছে, তার মানে কি শেষ নাই। এদিকে কি আছে, ইনফিনিটিভ, প্লাস ইনফিনিটিভ, এইদিকে কিন্তু কি আছে, মাইনাস ইনফিনিটিভ, যার কোনো শেষ নাই, লেখে কিন্তু শেষ করা যাবে না। এখন আসি এখানে কয়টা অংশ বিভক্ত দেখতে পাচ্ছি, তাহলে পূর্ণ সংখ্যা আমরা যদি দেখি তাহলে এই যে +1 থেকে যদি বাম দিকে যায় তাহলে ঋণাত্মক মানগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে -1 থেকে আমরা যদি দেখি তাহলে ঋণাত্মক ইনফিনিটিভ, তাহলে এটাকে আমরা বলবো কি, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার যদি আমরা এখান থেকে দেখি ধনাত্মকগুলো যদি এই দিকে গেলে 1 থেকে শুরু করে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত আমরা যদি এখানে দেখি, এটা কিন্তু প্লাস ইনফিনিটিভ আর মাইনাস ইনফিনিটিভ, অর্থাৎ ধনাত্মক ইনফিনিটিভ পর্যন্ত আমরা যদি যাই তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আমরা একটু দেখতে পাচ্ছি, তাহলে এগুলোকে ধনাত্মক পূর্ণ সংখ্যা। বা এখানে কথা বলা আরেকটা কথা হচ্ছে ধনাত্মক কিন্তু ধনাত্মক অখণ্ড যে সংখ্যাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা বলতে পারি এইদিকে এটাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এইদিকে বাম দিকে যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার আসি মাঝখানে যে 0টা পড়ে থাকলো বা শূন্য যে পড়ে থাকলো, এই শূন্যটা আমাদের কি, এটাকে আমরা বলবো শূন্য।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে শূন্য, তাহলে এই যে পূর্ণ সংখ্যা, দেখো ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এই পূর্ণ সংখ্যাটা তিনটা অংশে বিভক্ত, অর্থাৎ তিনটা ভাগে বিভক্ত। আমরা যদি দেখি তাহলে একটা হচ্ছে এখানে আমরা যদি দেখি বাম দিকে ঋণাত্মক, এখানে তাহলে পূর্ণ সংখ্যা কয় ধরনের? পূর্ণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের। একটা হচ্ছে আমরা ঋণাত্মক 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 পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার হচ্ছে এটা শূন্য, মাঝখানে তাহলে শূন্য শূন্য। এরপরে আমরা যদি এটা দেখি তাহলে ধনাত্মক। তাহলে আমরা কিন্তু দেখো আমরা সংখ্যা রাখার মাধ্যমে কিন্তু পূর্ণ সংখ্যাকে আমরা একটু দেখে দিলাম। এই পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, কি এই পূর্ণ সংখ্যা কাকে বলে আমরা সেটাও কিন্তু এখন দেখব। দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং কি দ্বারা, কাকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটাও কিন্তু আমরা একটু দেখব। দেখো এখানে কিন্তু আমরা লিখলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মাঝখানেরটা শূন্য। আমরা কিন্তু সংখ্যা রেখার মাধ্যমে দেখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আরেকটা কি বলা হয় আমরা কিন্তু দেখেছিলাম, ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার দুইটা নাম, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আরেকটা কিন্তু স্বাভাবিক সংখ্যা বলা যায়। তাহলে 1 2 3 থেকে যেগুলো আছে ডান দিকে সেগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারি। এখন কথা হলো, যেহেতু দেখো পূর্ণ সংখ্যা কি কি সংখ্যা নিয়ে কাজ হচ্ছে, ঋণাত্মক, শূন্য, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এই সবগুলো নিয়েই কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার সংজ্ঞাটা কি হবে? তাহলে পূর্ণ সংখ্যার সংজ্ঞাটা হবে যে সকল কি শূন্য সহ কিন্তু শূন্য হবে, তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকেই কিন্তু পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে আমরা যদি এর সংজ্ঞাটা লিখি, তাহলে এই পূর্ণ সংখ্যাকে আবার কি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সেটা আগে একটু দেখে নিই। এখানে আমরা লিখে নিচ্ছি পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হচ্ছে, বড় হাতের জেড দ্বারা। তাহলে আমরা কিন্তু কোন কাকে কি, স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা, আমরা কিন্তু আরও দেখেছি বাস্তব সংখ্যাকে আর দ্বারা, এগুলোকে আসলে পূর্ণ সংখ্যাকে আবার জেড দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখন কথা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে তাহলে কি দ্বারা প্রকাশ করব, তাহলে জেড মাইনাস। আর এখানে তাহলে আমরা দেখে নিলাম, আবার ধনাত্মক হলে কি হবে, জেড প্লাস হবে, আমরা কিন্তু দেখে নিলাম। আর শূন্য তো এখানে লেখা আছে, দেখো শূন্য। এখন আমরা তাহলে এই পূর্ণ সংখ্যার সংজ্ঞাটা কি লিখব, তাহলে পূর্ণ সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে, সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে কি পূর্ণ সংখ্যা বলে, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আমাদের কিন্তু পূর্ণ সংখ্যার ইংরেজিতে ইন্টিজার সংখ্যা বলে। আমরা কিন্তু কাকে বলে দেখে নিলাম। তাহলে জেড দ্বারা প্রকাশ করা হয়, ঋণাত্মক হলে জেড মাইনাস, ধনাত্মক হলে জেড প্লাস, আমরা কিন্তু একটু দেখে নিলাম। এখন আমরা যে আলোচনা করব আমাদের 4 নম্বর যেটা, তাহলে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করেছি। আমরা কিন্তু আসলে মূলদ এবং অমূলদ সংখ্যা কিন্তু এখানে বেশি আলোচনা করতে হবে, সেটা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা আগে আমরা হয়তো বাস্তব সংখ্যার ক্ষেত্রে খালি সংখ্যাটা দেখেছি, কিন্তু মূলদ এবং অমূলদ সংখ্যা কোনগুলোকে আমরা বলবো সেগুলোর বিস্তারিত পরে দেখব। এখন আসি আমরা ভগ্নাংশ দেখব। তাহলে ভগ্নাংশ কিন্তু আমাদের আগেই জানা আছে, ভগ্নাংশ সম্বন্ধে তোমরা কিন্তু আগেই কাজ করেছো, ক্লাস 5 থেকে কিন্তু তোমরা দেখতে ভগ্নাংশের কাজগুলো কোন যোগ বিয়োগ এগুলো কিন্তু দেখেছো। তাহলে ভগ্নাংশ আমরা কাকে বলবো, তাহলে ভগ্নাংশ যার কি আছে, এখানে ইংরেজিতে বলা হচ্ছে ফ্র্যাকশন নাম্বার, অর্থাৎ যেমন কি যার লব নিচে কি থাকবে, এই হর থাকবে, তাকে কিন্তু আমরা ভগ্নাংশ বলবো। তাহলে আমরা যদি দেখি ভগ্নাংশকে ইংরেজিতে বলা হচ্ছে ফ্র্যাকশন নাম্বার। আমরা ভগ্নাংশ তাহলে এই ভগ্নাংশকে আমরা যদি আবার তাহলে কি পি ভাগ কিউ, যাকে পি ভাগ কিউ আকারে লেখা যায় তাকেই ভগ্নাংশ সংখ্যা বা কি বলা হয়, তাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বা ভগ্নাংশ বলবো, আমরা সংক্ষেপে ভগ্নাংশ বলবো আমরা। তাহলে যদি কোনো সংখ্যাকে পি ভাগ কিউ আকারে লেখা যায়, আমরা তাহলে 4 নাম্বার যদি দেখি তাহলে কি আছে, ভগ্নাংশ। ইংরেজিতে আমরা যদি দেখি ফ্র্যাকশনাল নাম্বার। এখন আমরা কাকে বলবো, তাহলে ভগ্নাংশ। তাহলে বলা হচ্ছে যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে, যেসব সংখ্যা পি ভাগ কিউ আকারে লেখা গেলে তাকে আমরা কি বলবো, ভগ্নাংশ বলবো। আমরা কিন্তু বলে দিয়েছি, দেখো যে যাকে পি ভাগ কিউ আকারে লেখা যায়, যদি পি ভাগ কিউ আকারে কোনো সংখ্যা যদি পি ভাগ কিউ আকারে
যদি কোনো সংখ্যাকে কি পি ভাগ কিউ আকারে লেখা যায়, পি ভাগ কিউ আকারে লেখা যায় তাকে তাকে কি বলবো আমরা, তাকে ভগ্নাংশ বলবো। ভগ্নাংশ, তাকে কি পি ভাগ কিউ আকারে লেখা যায় তাকে কি ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশ আমি খালি এখানে লিখছি, আসলে ভগ্নাংশ যেহেতু এখানে নাম্বার ব্যবহার করছি তাহলে ভগ্নাংশ সংখ্যা হবে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা, এখন তাকে আমরা কি ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলবো। সংখ্যা বলা যায় বা কি বলবো, ভগ্নাংশ বলে। এখন কথা হলো যে এই যে ভগ্নাংশ আমরা দেখে নিলাম, তাহলে পি ভাগ কিউ আকার। এখন কথা হলো এখানে একটা শর্ত আছে, ভগ্নাংশ হওয়ার শর্তটা কি। এখানে দেখো তো, আমাদের যদি আমরা 5/3 লিখি বা আমরা যদি 3/5 লিখি, এটা কিন্তু আসলে ভগ্নাংশ আকার। তাহলে এটা হচ্ছে কি, আমরা বলবো ভগ্নাংশ আবার কয়টা প্রকার বিভক্ত। তাহলে ভগ্নাংশ কিন্তু আসলে আমাদের কয়েক ধরনের আছে, 3 ধরনের ভগ্নাংশ আসলে 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তারপরে ভগ্নাংশ আসলে প্রথমে যদি দেখি তাহলে ভগ্নাংশ কিন্তু আসলে দেখতে যদি দেখো তাহলে সেই ক্ষেত্রে দেখবা 2 ধরনের ভগ্নাংশ। প্রথমে আছে 2 প্রকার, দেখো ভগ্নাংশ তোমরা ওই চার্টই দেখতে পারবে। ভগ্নাংশ 2 প্রকার, ভগ্নাংশ 2 প্রকার। একটা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ, আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, এই আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিক অর্থাৎ 3.4, 5 এগুলো হতে পারে। আরেকটা কি সাধারণ ভগ্নাংশ আবার কয় প্রকার, সাধারণ ভগ্নাংশ আবার 3 প্রকার। কি কি আছে দেখো, সাধারণ ভগ্নাংশ আবার 3 প্রকার। কি কি, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তারপরে হচ্ছে অপ্রকৃত মিশ্র আছে, মিশ্র ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ আছে। তো যাই হোক, আমরা অত বিস্তারিত এখন আমাদের জানার দরকার নেই। এখন জাস্ট আমরা যে এই যে ভগ্নাংশ যে বলে সেটাকে আমরা কেন, এই শর্তটা আমরা দেখতে চাচ্ছি। এই শর্তটা কিন্তু এমসিকিউ থাকতে পারে। এখন দেখো, ভগ্নাংশ হতে হলে অবশ্যই 5/3 হবে। এই 3-র মান যদি 3-র জায়গার যদি এখানে অর্থাৎ পি ভাগ কিউ আকার কিন্তু হতে হবে। তাহলে পি ভাগ কিউ আকার হতে হলে, তাহলে এখন যদি আমরা কিউ এর জায়গার যদি দেখো, পির পরিবর্তে আমরা যদি পির জায়গার যদি আমরা 3 লিখি আর যদি কিউ এর জায়গা 1 লিখি, তাহলে কি ভগ্নাংশ থাকবে কিনা সেটা হচ্ছে মূল বিষয়। তাহলে সমান সমান কিন্তু আসলে 3 হয়, তার মানে এটা কিন্তু ভগ্নাংশ আকার হচ্ছে না। তার মানে কিউ এর মান কিন্তু 1 হওয়া যাবে না, কিউ এর মান কিউ হওয়া যাবে না 1। তাহলে একটা পেলাম হচ্ছে কিউ নট ইকুয়াল, তাহলে ভগ্নাংশ হতে হলে কিউ নট ইকুয়াল টু 1, কিউ এর মান 1 হওয়া যাবে না। 1 হলে ভগ্নাংশ থাকে না, 3 হয়ে যায়, পূর্ণ সংখ্যা হয়ে যায়। তাহলে 3 তো পূর্ণ সংখ্যা, তাহলে ভগ্নাংশ নয়, তাহলে হবে না। এখন আসি আরেকটা কি, এখন যদি আমরা দেখো 3-এর নিচে যদি আমরা একটু 0 দিই, তাহলে কি হয়ে যায়, 0 দ্বারা কিন্তু কি করা যায় না, 0 দ্বারা আমরা একটু যদি দেখি, দেখো এই যে এটাতে কিন্তু 5/3 লিখছি, এখানে কিন্তু 3 দিয়ে 5 আমরা ভাগ করতে পারবো। কত, 3-1 3, বিয়োগ করলে 2, দশমিক দিয়ে একটা 0, কত হয় 20, 3-6 কত হয় 18, আবার বিয়োগ করলে কত হয় 2, যেহেতু দশমিক একবার দিয়ে নিছি আবার 0 নিতে পারবো, তাহলে আবারও 3-6 কত হয় 18। তাহলে এরকমভাবে চলতেই থাকবে, অর্থাৎ আমরা কিন্তু 6 লিখে আরও ডট ডট দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে দেখো তো 0 দিয়ে 3 ভাগ করা যাবে কিনা, এখন সেটা হচ্ছে মূল বিষয়। 3, কিন্তু আমাদের দেখো 0 ঘরে কোনোটা মাথায় পড়া যায় না। তাহলে এই ধরনের মান হলে তাকে আমরা বলবো অসংজ্ঞায়িত। তোমরা দেখতে পারো, তাহলে যদি x/0, তাহলে এটাও কি একটা অসংজ্ঞায়িত, অর্থাৎ এই ক্ষেত্রে 1/0 এটাও কি একটা অসংজ্ঞায়িত। তাহলে 0-র যদি নিচে হয় তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, অসংজ্ঞায়িত, যার কোনো মান পাওয়া যাচ্ছে না, ট্যান এরর আসবে। বা এখন আসি আমরা, যেহেতু নিচে 0 হলেও সেটা ভগ্নাংশ হচ্ছে না, তার মানে মান পাওয়া যাচ্ছে না। যদি মান পাওয়া যায় না তাহলে ভগ্নাংশ হবেই না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, কিউ নট ইকুয়াল 0, কিউ এর মান কখনোই 0 হবে না। তার মানে এই দুটাই হচ্ছে ভগ্নাংশের শর্ত। এই দুটো কিন্তু এমসিকিউ থাকতে পারে, নিচের ভগ্নাংশের জন্য নিচের কোন শর্তটি প্রযোজ্য। এখন উত্তরে এলে থাকতে পারে, আমরা এটা অনুযায়ী আমরা তখন কিন্তু এমসিকিউর উত্তরটা দিতে পারবো। তাহলে ভগ্নাংশের যে শর্ত, এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমরা ভগ্নাংশ কাকে বলে সেটাও দেখে নিলাম। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কাকে মূলদ সংখ্যা বলবো এবং কাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। আমরা কিন্তু মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করেছি, সেই জন্য এখন আমরা 5 নাম্বার যদি দেখি, মূলদ সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। মূলদ সংখ্যা যাকে আমরা বলতেছি রেশনাল নাম্বার,
রেশনাল নাম্বার ইংরেজিতে। এখন মূলদ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, যারা এখানে কিউ দ্বারা প্রকাশ করা হচ্ছে, আমরা দেখে নিলাম মূলদ সংখ্যাকে আমরা কিউ দ্বারা। এখন মূলদ সংখ্যাকে আমরা কাকে মূলদ সংখ্যা বলবো? আসলে যদি আমরা দেখি তো মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা যদি কোনো সংখ্যাকে পি ভাগ কিউ আকারে লেখা যায় তাহলে সেগুলো মূলদ হবে। তাহলে বলা হচ্ছে কোনো সংখ্যা যদি পি ভাগ কিউ আকারে, যেমন ওই যে একটু আগে দেখেছিলাম না আমরা ভগ্নাংশের ক্ষেত্রে, ঠিক একইভাবে যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে লেখা যায়, আমরা যদি দেখি, আমরা এখানে লিখেছি যদি কোনো সংখ্যাকে পি ভাগ কিউ আকারে লেখা যায় তাকে মূলদ সংখ্যা বলবো। যেখানে তাকে মূলদ সংখ্যা বলে তাকে মূলদ সংখ্যা। এখন হচ্ছে মূলদ সংখ্যা, তাকে মূলদ সংখ্যা বলে। এখন আমরা যে মূলদ সংখ্যা বলে, এখন এই ক্ষেত্রে যেখানে আমরা যদি লিখি তাহলে কি লিখতে হবে, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা। এখন মূলদ সংখ্যা হতে হলে দেখো আমাদের কিন্তু কি হওয়া যাবে না। এখন কিন্তু ভালো করে শোনো, মূলদ সংখ্যা বলতে যদি কোনো সংখ্যাকে পি ভাগ কিউ আকারে লেখা যায় তাকে মূলদ সংখ্যা বলে, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা 1 2 3 সবই হতে পারে। কিন্তু এখন কথা হলো যে দেখো পির জায়গায় যদি আমরা 3 লিখি আর কিউ এর জায়গায় যদি 1 লিখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 3 হয়। 3 একটা পূর্ণ সংখ্যা, তাহলে 1ও একটা পূর্ণ সংখ্যা, 3ও একটা পূর্ণ সংখ্যা, তাহলে মান পাওয়া যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু মূলদ হবে। তাহলে মূলদ হচ্ছে। এখন যদি 0 হয়, 3-এর নিচে 0 হলে কোনো মানই পাওয়া যায় না। আমরা কিন্তু একটু আগে দেখেছি যে 3-এর নিচে যদি 0 হয় তাহলে এটাকে বলা হচ্ছে অসংজ্ঞায়িত। তার মানে কোনো অসংজ্ঞায়িত হলে সেটা তো আসলে মূলদ সংখ্যা হবে না। মূলদ সংখ্যা তো অসংজ্ঞায়িত হতে পারে না। তাহলে মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা হতে হবে, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা দুটাই। তাহলে এখানে কিন্তু 3 ভাগ 0 এটা কিন্তু হবে না। এটা কি এটাকে আমরা 3 ভাগ 0কে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা অসংজ্ঞায়িত। তাহলে এটা হচ্ছে অসংজ্ঞায়িত, এর কোনো মান পাওয়া যাচ্ছে না। এখন তাহলে সেই ক্ষেত্রে কি, তাহলে এটা আমাদের পিটা হচ্ছে 3 আর কিউটা কি হচ্ছে 0। তাহলে কিউ যদি 0 হয় তাহলে কিন্তু আমরা মান পাচ্ছি না। তাহলে সেই ক্ষেত্রে অমূলদ সংখ্যার ক্ষেত্রে কিউ নট ইকুয়াল 0 হবে। কিউ এর মান কখনো 0 হবে না। কিউ এর মান যদি 0 হয় তাহলে সেটা কিন্তু মূলদ হবে না। তাহলে কিউ এর মান সেই কারণে 0টা হওয়া যাবে না। তার মানে শর্ত এটাই, কিউ এর মান 1 হলে কিন্তু মূলদ হচ্ছে। এখন 2 ভাগ 3 এটাও কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, তাহলে এটাও কি হবে, মূলদ। এখন দেখো আমরা যদি এটাকে যদি ভাগ করে দেখি ক্যালকুলেটারে, তাহলে যে মানগুলো আসবে সেগুলো আমরা যদি দেখি কেমন আসে। আমরা তাহলে এটা মূলদ পেলাম 2 ভাগ 3। একটু যদি দেখি আমরা 2 ভাগ 3, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 0 এটার জন্য আসে 0.666, অসংখ্য 6 কিন্তু আসছে। তার মানে অসংখ্য যা শেষ করা যাচ্ছে না। তাহলে এই যে দেখো যদিও ডট দেওয়া আছে দশমিকের পরে 6 আমরা কিন্তু যদি এখান থেকে একটা কি ধারণা নিতে পারি যে ভগ্নাংশ আকারে প্রকাশ যদি থাকে তাহলে সেটা কিন্তু মূলদ, ভগ্নাংশ আকারে লেখা থাকলে সেটা মূলদ। তাহলে এটা কি হবে, এটা মূলদ হবে। এখন আমরা এই মূলদের ক্ষেত্রে এখন একটা জিনিস আমরা সবসময় মাথায় রাখবো, দেখো দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেই পরের সংখ্যাটি কি হবে সেটা যদি আমি ধারণা করতে পারি তাহলে সেটা কিন্তু মূলদ হবে। কেমন, দেখো তো এই 6-এর পরে কি হবে, আবারও কিন্তু 6 হবে। তাহলে 0.666 আমি যদি আরও লিখতে চাই তাহলে এই যে ডট দেওয়া আছে তারপরে সংখ্যা কি হচ্ছে, আবারও 6 হচ্ছে, তারপরে আবারও 6 হচ্ছে, আবারও 6 হচ্ছে। তাহলে এই যে ধারণা করতে যদি পারি পরের সংখ্যা কি হবে সেটাই হবে মূলদ। কিন্তু আর অমূলদের ক্ষেত্রে কিন্তু তুমি ধারণাই করতে পারবে না। তার মানে যদি আমরা ধারণা করতে পারি সেটাই মূলদ, আর যদি ধারণা না করতে পারি সেটা কিন্তু অমূলদ। আমরা কিন্তু মূলদ সংখ্যা একটু দেখে নিলাম। এখন আমরা অমূলদ নিয়ে আলোচনা করব একটু, অমূলদ সংখ্যা। এখন আরেকটা কথা, আমি মূলদ সংখ্যাকে এখন কথা হলো যে দেখো পূর্ণ সংখ্যা আসলেই কিন্তু মূলদ হবে। এখন √9 মানে কি, দেখো তো রুটের ভেতরে কথা আমরা যদি দেখি তাহলে রুটের ভেতরে 9 ভাঙালে 3 গুণন 3, 3-এর জোড়া, তার মানে √9 মানে কি একটা 3 হয়ে বের হয়ে যাবে তাহলে জোড়া হলে। তাহলে এই √9টা কিন্তু একটা মূলদ সংখ্যা। √16 যদি দিই তাহলে √16 এই ক্ষেত্রে কিন্তু 4 হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এই √16 কিন্তু একটা মূলদ সংখ্যা। তাহলে এই রুট দেওয়ার কারণেও কিন্তু দেখো একটা পূর্ণ সংখ্যা পেলাম, এটাও একটা পূর্ণ সংখ্যা পেলাম, এটা কিন্তু যার কারণে মূলদ সংখ্যা হবে। এখন আসি আমরা শর্ত দেখে নিলাম। এবার আমরা যেটা দেখব সর্বশেষ অমূলদ সংখ্যা
কাকে বলে আমরা সেটা দেখব। দেখো ইরেশনাল নাম্বার অর্থাৎ আমরা 6 নাম্বার যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে অমূলদ সংখ্যা যাকে বলা হচ্ছে ইরেশনাল নাম্বার। আমরা কিন্তু এটা কি দ্বারা প্রকাশ হওয়া অমূলদ সেটা কিন্তু আমরা আগে দেখেছি, কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয় সেটাও দেখেছি। এখন কথা হলো যে যদি কোনো সংখ্যাকে যদি পি ভাগ কিউ আকারে লেখা না যায় বা প্রকাশ করা না যায় তাহলে সেটা কিন্তু অমূলদ। যদি কোনো সংখ্যাকে পি ভাগ কিউ আকারে লেখা না যায় তাকে অমূলদ সংখ্যা বলে। তো সেক্ষেত্রে এখন এটার কিন্তু আরেকটা শর্ত আছে, আমরা যদি দেখি যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, এখানে কিন্তু আসলে দেখো কিউ এটা তো কিন্তু যে শর্ত, অমূলদের ক্ষেত্রেও কিন্তু কিউ এর মান কখনো কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। এখন আসি এখান থেকে যেখানে কিউ পূর্ণ সংখ্যা, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, এখানে কিউ এর মানটা 0 হবে না। তাহলে এটা মূলত অমূলদের ক্ষেত্রেও কিউ নট ইকুয়াল 0, মূলদের ক্ষেত্রেও কিন্তু কিউ নট ইকুয়াল 0 হবে। এখন আসি এখানে আরেকটা, আমি যদি তোমাদের এই সংজ্ঞাটা যেটা লেখা আছে এটা যদি না বোঝা, আমি তোমাদেরকে আরেকটি সংজ্ঞা দিয়ে তোমাদেরকে পরের যে অংশটুকু কথাটি লেখা আছে সেটা থেকে তোমাদেরকে অমূলদটা একটু আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। দেখো আমরা এখানে যে কথাটি বলছি আরেকটি কথা বলা যায়, সেটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা নয়। এরূপ সংখ্যার ওপর যদি বর্গমূল নেওয়া হয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, এরূপ সংখ্যার ওপরে যদি বর্গমূল নেওয়া হয় তাহলে যে সংখ্যা পাওয়া যাবে সেটাই হচ্ছে অমূলদ। তাহলে অমূলদ। এখন আসি পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো আর পূর্ণবর্গ সংখ্যা নয় কোনগুলো সেটা একটু আমরা ধারণা নিব। এবং সেই সংখ্যাগুলোতে বলা হচ্ছে পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার ওপর যদি বর্গমূল নেওয়া হয় তাহলে সেগুলো হবে অমূলদ সংখ্যা, বা তার যে ভগ্নাংশ আকার হবে সেটাও কিন্তু অমূলদ সংখ্যা হবে। এখন সেটা আমরা একটু যদি দেখি পূর্ণ সংখ্যা আমরা কাকে বলবো সেটা আগে দেখিনি। পূর্ণ সংখ্যা আমরা কাকে বলবো, দেখো আমি তোমাদেরকে এখানে একটু দেখাচ্ছি যে 1 গুণন 1 কত হয় 1। এখানে আমি একটু লিখেছি পূর্ণবর্গ সংখ্যা আমি এখানে এটা একটু মিশিয়ে দিলাম। এখন দেখো আমি এখানে একটু পূর্ণবর্গ সংখ্যা একটু লিখলাম, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 1 1 গুণ করলে 1 হয়, তাহলে 1 একটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা। 1 2 গুণন 2 কত 4, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। আমরা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা দেখেছি। তারপরে কত 3 গুণন 3 কত 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। 4 গুণন 4 16, 5 গুণন 5 কতগুলো লেখা যাবে বলো তো 25, 6 গুণন 6 কত হবে 36 লেখা যাবে কিনা, 7 গুণন 7 অসংখ্য লেখা যাবে 49, 8 গুণন 8 64, তারপর 9 গুণন 9 আমি কিন্তু 81, 10 গুণন 10 100, 11 গুণন 11 আমি কিন্তু লেখে শেষ করা যাবে না। তাহলে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এগুলোকে কি বলবো আমরা, তাহলে 1 4 9 16 25 36 49 64 81 100 এগুলোকে আমরা 121 এগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো। তাহলে এই সংখ্যাগুলো ব্যতীত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কি কি, তাহলে দেখো 1 আর 4 এর মাঝখানে কি কি আছে আমি যদি দেখি এখানে কি কি আছে, দেখো 2 আছে 3 আছে 2 3 আছে, তাহলে শেষ। তারপরে কত 4-এর পরে এখানে এই ঘরের ভিতরে কি কি আছে আমরা যদি দেখি তাহলে 5 6 7 8 আছে। তারপর 9-এর পরে তাহলে এখানে কি কি আছে, এই ঘরের ভিতরে 10 আছে 11 12 13, তারপরে কত 14, তারপরে হচ্ছে 15 16। এখানে তো কি কি আছে দেখো তো, 16-র পরে 17 আছে 18 আছে 19 আছে 24 পর্যন্ত আছে। 17 18 19
তারপরে কত 20, তারপর কত 21, তারপরে কত 22। সেক্ষেত্রে আমি জাস্ট এখানে বুঝে দিলাম, এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু আছে, আমরা জাস্ট এখান থেকে বলবো যে পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আর এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। এই রূপ সংখ্যার ওপরে যদি বর্গমূল মানে রুট ওভার যদি নেওয়া হয় তাহলে সেগুলো অমূলত হবে। তার মানে √2 একটি অমূলত সংখ্যা, অমূলত। √3, কত √3-এর পরে দেখো √3-এর পরে কত √5, তাহলে √5, তারপরে কত √6, √7, √8, √9 কিন্তু হবে না, 9 হলে কি হবে দেখো তো, √9 মানে কি, √9 মানে কিন্তু 3 হয়ে যায়, √4 এগুলো কেন হলো না, 2 হয়ে যায়, এই যে পূর্ণ সংখ্যা হয়ে যায়, সেই কারণে এগুলো মূলত। √9 একটা মূলত, √4 একটা মূলত, তারপর কত এখানে দেখো √9-এর পর কত আছে √16 মানে কত 4 হয়ে যায়, এই জন্য এটা মূলত। হ্যাঁ, এই কারণে এটা মূলত, এটা মূলত হবে, তাহলে এটা মূলত হবে, এটা মূলত হবে। তাহলে এই সংখ্যাগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলোর ওপরে আমরা যদি বাকি যে সংখ্যাগুলো থাকলো সেগুলোর উপর যদি রুট আবার নিই তাহলে সেগুলো মূলত হবে। আবার বলতেছে যে এই সংখ্যার নিচেও যদি √3-এর নিচে যদি 5 থাকে এটাও কিন্তু আসলে অমূলত সংখ্যা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু মূলত এবং অমূলত সংখ্যা যে বিস্তারিত, এখন কথা হলো যে আরেকটা জিনিস, অমূলতকে আমরা কিভাবে, যে অমূলত সংখ্যার যে মানে রুট ওভারের নিচেও যদি ভগ্নাংশ আকারও হয়, রুটের জাতীয় যদি ভগ্নাংশ আকারও হয় সেটাও কিন্তু অমূলত হবে। তাহলে আমরা দেখে নিলাম বর্গমূল কিংবা তার ভগ্নাংশ, তাহলে বর্গমূল, তাহলে কি বলা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা নয়, পূর্ণ বর্গ সংখ্যা এগুলো নয়, এগুলোর উপরে যদি বর্গমূল নেওয়া হয় এবং তার যদি ভগ্নাংশও হয়, যেটাকে এই যে এটাকে যার যদি ভগ্নাংশ হয় সেটাও অমূলত। এখন আসি আমরা আরেকটা জিনিস ইজিলিভাবে দেখো, আমরা মূলত এবং অমূলতকে কিভাবে বুঝবো আমরা সেটা একটু দেখে নিই। দশমিকগুলো দেখো, আমরা একটু দেখো, এখন আমরা যদি লিখি কোনগুলোকে অমূলত আর কোনগুলোকে মূলত বলবো সেটা আমরা কিন্তু এখন একটু দেখে নিই। খুবই গুরুত্বপূর্ণ এই মূলত এবং অমূলত আমরা যদি বুঝতে পারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুবই সহজ হবে। দেখো আমি যদি একটু বলি যে 3.4, 5, 6, 4, 5, 8, তারপরে কত 2, 5, 9, তারপরে কত 6, 3। আমি যদি অসংখ্য সংখ্যা লিখে দেখি, দশমিকের পরে আমি এখানে অসংখ্য সংখ্যা লিখছি, আরেকটা লিখেছি 4.3, 7, 8, 5, 4, 5, 4 আবারও 5। দেখো আমি কয়েকটা সংখ্যা লিখেছি, তোমাদেরকে একটু বুঝে দেওয়ার জন্য চেষ্টা করব। দেখো এখানে 3, 7, 7, 7, 7, 7, আবার 5.2, 4। আমি কিছু সংখ্যা লিখলাম, আবারও দেখো আমি যদি লিখি 7.3, 7, 8, 5, 2, 9, 7, 6, 7, 6, 3। আমি এখানে কিছু সংখ্যা লিখে রেখেছি। দেখো এইখানে যে প্রথম সংখ্যাটি যদি দেখি, দেখো আমি দশমিকের পরে যে সংখ্যাগুলো একটু যদি দেখার চেষ্টা করি তাহলে সেইগুলো এই কয়েকটার মধ্যে আমরা কোনগুলোকে মূলত বলবো আর কোনগুলোকে অমূলত বলবো আমরা যদি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। সেক্ষেত্রে এখানে দেখো 3.4, 5, 8, 2, 5, 9, 6, 3। দেখো তো এখানে কোনো দশমিকের পরে কিন্তু যদি এলোমেলোভাবে অসংখ্য সংখ্যা থাকে তারপরের সংখ্যাটি কী হবে আমরা যদি ধারণা না করতে পারি তাহলে সেটা কিন্তু অমূলত। দেখো তো এটি 4, 5, কখনো 8, 2, 5, 9, 6, 3, কোনো ধারাবাহিকতা নাই। এরপর 3-এর পরে যে কী হবে আমরা কিন্তু বলতেই পারবো না। তাহলে যদি না বলতে পারি তাহলে এটাই অমূলত। এটা ধারণাই করা যাচ্ছে না, যেটা ধারণা করা যাবে না সেটাই অমূলত, আর যেটা ধারণা করতে পারবে সেটাই মূলত। এখন দেখো এটা তো কি আমরা যদি একটু দেখি 3, 7, 8, 5, তারপরে একটু যদি দেখো 5, 4, এখানে দেখো 5, 4, আবারও কি 5, 4, আবারও 5, 4। দেখো এই যে পরের সংখ্যাগুলো দেখো 5, 4, 5, 4, আবারও 5, 4, তার মানে কি পরেরটাও কী হবে আবারও 5, 4 হবে, তার মানে পরেরটা কী হবে আবারও 5, 4 হবে। এই যে যদি ধারণা করা যায় তাহলে সেগুলো কিন্তু মূলত হবে, তার মানে এটা একটা মূলত। অসংখ্য হলেও কি হবে তাহলে সেটাও মূলত হতে পারে, যদি সেটাকে ধারণা করা যায় তাহলে সেটা কিন্তু মূলত হবে। এখন আসি এখানে দেখি, দেখো এই যে দশমিকের পরে 7, 7, 7, 7 ডট ডট দেওয়া আছে, তারপরেটা কী হবে বোঝা যাচ্ছে, তার মানে আরও যদি লেখো তাহলে কিন্তু কী হবে 7 হবে, 7 হবে, অসংখ্য 7 লেখা যাবে, তাহলে এটাও মূলত। এখন আসি যদি কোনো সংখ্যার ওপর আবৃত যদি থাকে মাথার ওপরে, এটাকে আবৃত বা পৌনঃপুনিক বলা হচ্ছে, যদি আবৃত থাকে এটাও কিন্তু মূলত হবে, তাহলে এটাও মূলত আমরা পেলাম। তাহলে এটাও কি মূলত। এটা দেখো 3, 7, 8, 5 এখানে কোনো ধারাবাহিকতা নাই,
দেখো 7 6 3, কখনো কি হচ্ছে 3 7 8 5 2 9 7, এলোমেলো, কোনো ধারাবাহিকতা নাই। এই কারণে এগুলো কিন্তু আসলে অমূলদ হবে। তুমি দেখতে পারো, দেখো তুমি যদি √3 ওপরে দাও তাহলে সেই ক্ষেত্রে √7 ওপরে যদি রুট দাও, √7 ওপর তুমি যদি রুট দাও তাহলে কি আসতে পারে, দেখো আমরা যদি একটু দেখি তাহলে √7 দিলাম, দেওয়ার পরে আমরা যদি দেখি তাহলে √7, আমাদের √7 সমান কত আসে আমরা যদি দেখি 2.645 5 7 5 1 3 1 1। এই যে আমাদের কিন্তু মিনিমাম, আবারও যদি ধরো এটা কিন্তু দেখো আমরা এরপরে কি হবে আমরা কিন্তু আর বলতে পারবো না। 3 5 1 3 1, এখানে আবার ভাবো না যে 2টা 2 আছে তার মানে কি আরও 1 হতে পারে, এরকম না। কীভাবে থাকতে হবে, ধরো আবারও 1 1, আবারও এরকমভাবে থাকতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মূলদ বলা যাবে। কিন্তু এখানে দেখো 11 পরে আর কোনো সংখ্যা নাই, ডট ডট, তার মানে এটা কিন্তু অমূলদ। √8 যদি দিই, আমরা যদি দেখি দেখো √8 যদি দিই তাহলে সেই ক্ষেত্রে দেখবো 2.√8 মানে কত, 2.828 4 2 7 1 2 5। এরপরে কি হবে তুমি ধারণাই করতে পারবে না, অসংখ্য সংখ্যা এসেছে, তার মানে পরবর্তীতে কি হবে এটা কিন্তু ধারণা করা যায় না। এই কারণে এটাও কিন্তু অমূলদ, এটাও অমূলদ, এটাও কিন্তু অমূলদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূলদ এবং অমূলদটাই কিন্তু দেখে নিলাম। এরপরে যদি বলে যে তোমাকে যদি ইচ্ছাকৃত বলে যে দেখো যে এই সংখ্যাগুলোর মধ্যে মূলদ 2টা অমূলদ সংখ্যা লেখো, 2টা মূলদ সংখ্যা লেখো, তাহলে তুমি কিভাবে লিখবা? তোমার ইচ্ছা মতো। ধরো বলা হলো যে 2.38, আরেকটা বলা হলো 3 বা 2.57। এই দুটা সংখ্যার মাঝখানে দেখো তোমাকে যদি বলে মূলদ এবং অমূলদ সংখ্যা লেখো, তাহলে যদি বলে এই দুটার মাঝখানে, এখন কথা হলো এটি 2 টাকা কত পয়সা, 38 পয়সা, এটি 2 টাকা 57 পয়সা। এই দুটার মাঝখানে আমরা যদি অ্যাকুরেট বের করতে চাই তাহলে সেক্ষেত্রে মাঝখানে কীভাবে পাবো, এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের কত 2.38 যোগ 2.57, 2.57 ইকুয়াল দিলাম, দেওয়ার পরে আমি ভাগ দিলাম 2, দেওয়ার পর দেখো আমাদের আসলো হচ্ছে 2.47। এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ দেওয়ার কারণে, 2 ভাগ হচ্ছে 2 দেওয়ার কারণে আমাদের যে অ্যাকুরেট মাঝপথে, তাহলে 2 টাকা 38 পয়সা আর 2 টাকা 57, এই দুটার মাঝখানে কী কী পয়সা আছে আমরা যদি দেখি, দেখো 38-এর পরের সংখ্যাগুলো কী কী, এখানে যেটা আমরা পেলাম 2 টাকা 47 পয়সা, 2.47, তাহলে 47টা অ্যাকুরেট মাঝপথে। দেখো 38-এর পরে কত হয়, 38 39 40 41 42 43 44 45 46 46 47, এই যে 47, তার মানে আমি যদি লিখি তাহলে আরও লিখতে পারবো 2.4 লিখতে পারবো, 2.45 লিখতে পারবো, আবার এই 47-এর ওপরেও কিন্তু লেখা যাবে 2.48। এগুলো তাহলে এই যে 2 ঘর বা 3 ঘর, এটি যদি আরেকটা সংখ্যা আছে এখানে যদি 3 ঘর লেখো, বা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত যদি শেষ হয়ে যায় আর যদি না থাকে সেগুলো কিন্তু মূলদ। দেখো এটি 3 ঘর, এটি 2 ঘর, এটি 3 ঘর, এই যে এগুলোকে কি বলবো আমরা, মূলদ। এটাও কি মূলদ, এটাও মূলদ, এটাও মূলদ। এখন যদি বলো অমূলদ লেখো, তাহলে এখান থেকে কিন্তু আমরা অমূলদও লিখতে পারবো। কিভাবে অমূলদ লিখবো, দেখো 2.4 5 3 8, কখনো এলোমেলো করে লিখবো, 4-এর পরে আবার 2 লিখলাম, 2-এর পরে আবার 9 লিখলাম, 9-এর পরে আবার 7 8টা লিখে ডট ডট দিব এলোমেলোভাবে, যে কোনোভাবে, তাহলে অমূলদ লেখা কিন্তু আমাদের কাছে ব্যাপারই না। তাহলে দেখো অমূলদ আমরা কি লিখলাম, আমরা কিন্তু এই দুটাই কিন্তু দেখো এটি 2 টাকা 57 পয়সা আর 2 টাকা 38 পয়সা, এই দুটার মাঝখানে দেখো এই 45 পয়সা, কিন্তু আমরা 2 ঘর যদি দেখি তাহলে 45 বুঝতে পারছি, এখানে 2 ঘর, আমরা কিন্তু 57 38 আর 57 মাঝ বরাবর যে সংখ্যাগুলো আছে, 38-এর পরে 40 41 42, এই সংখ্যাগুলোই কিন্তু মাঝ বরাবরে হচ্ছে। এবং অমূলদ যদি লিখতে চাও তাহলে ডট ডট দিয়ে লিখবা, 9-এর পরে 1, কখনো এলোমেলোভাবে লিখে ডট ডট দিবা, তাহলে এটাই হবে অমূলদ। তোমার ইচ্ছা মতো তুমি সংখ্যাগুলো এলোমেলোভাবে লিখবা, কোনো ধারাবাহিকভাবে লিখবে না। আর যদি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শেষ হয়ে যায় সেগুলো কিন্তু মূলদ হবে। আবার মাথার উপরে যদি আবৃত থাকে তাহলে কিন্তু সেগুলো কিন্তু মূলদ। আর আবৃত থাকলে সেগুলোকে আবার কিভাবে লেখা হয় আমরা একটু যদি দেখি, দেখো আবৃত থাকলে, মাথার উপর আবৃত থাকলে মানে কি, দেখো আমরা বলছি না দশমিকের পরে যদি অসংখ্য লিখতে চাও 3.45, এটির 5 6-এর ওপর আবৃত আছে, তাহলে কি লিখবো আমরা, অসংখ্য লিখতে চাচ্ছি, তাহলে 3.4 5 6, আবারও 5 6, আবারও 5 6, এই যে দুটার ওপর যেহেতু আবৃত আছে আবারও, তাহলে কি হবে 5 6 ডট ডট। দেখো এটাকে তুমি 5 6-কে যতবার ইচ্ছা ততবার, আবৃত থাকলে ওই সংখ্যাকে তুমি যতবার ইচ্ছা ততবার লিখতে পারো। আবার দেখো 4.3 7 8,
9। এখন কথা হলো যে এখানে যদি প্রথমটা আর শেষটার উপরে যদি আবৃত দেখতো তাহলে কিন্তু 8-এর ওপর দেখা যাচ্ছে না, কিন্তু 8-এর ওপর ধরেই নিতে হবে। তাহলে 7-এর ওপর আছে, 8-এর ওপর আছে, 9-এর ওপরও কিন্তু আবৃত আছে। তাহলে এই ক্ষেত্রে কীভাবে লিখবো আমরা অতিরিক্ত আরও যদি লিখতে চাই 3, 7, 8, 9, আবারও কি লিখবো 7, 8, 9। এই যে এই তিনটাকে আমার ঘুরে ফিরে লিখতে হবে 7, 8, 7, 8, 9 লেখে ডট ডট এরকমভাবে লিখতে হবে। তো সেক্ষেত্রে কোনো সময় একটার ওপর যদি থাকে 3 বা 2.5, 7, 8, 7, 8, এখানে যদি 8-এর ওপর থাকে তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে 2.7, 8, 8, 8, 8, যতবার ইচ্ছা ততবারকে আমরা 8 দ্বারা লিখতে পারবো। তাহলে এই যে আবৃত থাকলে দেখো এই 8-এর পরে কী হবে, আবার 8 হবে, তাহলে বোঝা যাচ্ছে এটা মূলত। এখানে যদি দেখো 7, 8, 9, দেখো এখানে কী আছে 7, 8, 9, আবারও 7, 8, 9, আবারও 7, 8, 9, পরেরটা কী হবে 7, 8, 9। তাহলে এই যে বোঝা যাচ্ছে আমরা যদি পরের সংখ্যাটি কী হবে আমরা যদি ধারণা করতে পারি তাহলে সেটাই মূলত, আর যদি ধারণা না করা যায় সেটা হবে অমূলত। আমরা আজকে সবচাইতে যে গুরুত্বপূর্ণ একটা ক্লাস কিন্তু তোমাদের আলোচনা করলাম মূলত এবং অমূলত নিয়ে। আমরা আশা করি এই অধ্যায়ে তোমাদের সম্ভবত পুরাতন বই 20 নাম্বার এবং নতুন বইয়ে হয়তো বা 16 নাম্বারে হয়তো নিচের কোনগুলো মূলত এবং কোনগুলো অমূলত যেগুলো তোমরা দেখতে পারো, ক্যালকুলেটর ইউজ করলে তোমরা ওখানে দেখতে পারবে দশমিকের পরে কি আসছে, দেখলেই তুমি বুঝতে পারবে যে এটা কোনটা মূলত আর কোনটা অমূলত। আশা করি তোমরা চেষ্টা করলে এখন মূলত আর অমূলত তোমাদের কোনো সমস্যা হবে না। পরবর্তী ক্লাসে আমরা কিন্তু এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।